ওকে, সো ওয়েলকাম। আমরা স্টার্ট করতেছি। আমরা গত যে ক্লাসটাতে সেখানে আমরা অর্গানিকের রিভিশন পোর্শনটা শুরু করছিলাম, যেখানে এমসিকিউ গুলো নিয়ে একটু আলোচনা হয়েছে। এমসিকিউ আরো বাকি আছে, অ্যারোমেটিক অংশে কোনো এমসিকিউ নিয়ে আলাদা করে কথা বলি নাই, নেম রিঅ্যাকশন আলাদা করে কোনো কথা বলি নাই। আজকে আমরা মেইনলি ওই সিকিউ যখন স্টার্ট করে দিব, এর মাঝখানেও আরো অনেক এমসিকিউ কথা আসলে চলে আসবে। কারণ এমসিকিউ যেগুলা গত ক্লাসে বলছি সেগুলো হচ্ছে ওই এমসিকিউ গুলা যেগুলো স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ এই টপিক গুলো আমাদের আগে থেকে জানা থাকতে হবে, যে শর্তগুলা বোঝা থাকতে হবে, তাহলে আমরা দাগাতে পারবো। আর তোমরা যদি গত বছরের প্রশ্নটাই দেখো 2023-এর, তোমরা দেখবা যে প্রশ্নে উচ্চতর দক্ষতা লেভেলের যে এমসিকিউ গুলো আছে, ওগুলো আসলে সিকিউরই একটা প্রতিফলন, রিফ্লেকশন। যে নরমালি সিকিউ তে যেরকম দেখা যায় এ থেকে বি সি ডি বা ই এফ জি পর্যন্ত একটা সেগমেন্ট বা একটা পুরো একটা তোমার হচ্ছে পোর্শন সাজায়, ওইরকম ভাবেই এমসিকিউ তে দেওয়া হচ্ছে। তো এইটার সংখ্যা যত বেশি হয় প্রশ্নে, যদি এটার সংখ্যা 3টাও হয়ে যায়, প্রায় 7 মিনিট থেকে 8 মিনিট সময় ওখানে চলে যায়। কারণ হচ্ছে ওইটাকে ভাঙ্গার পরে প্রেডিক্ট করা 1 ও 2 নাকি 1 2 3 সময় যায়। যেমন গতবার আমরা দেখছি প্রায় প্রত্যেকটা বোর্ডের প্রশ্নেই মিনিমাম 2টা করে ছিল অর্গানিক থেকে উচ্চতর দক্ষতামূলক। ঠিক আছে? তো এগুলা আমাদের সিকিউ যত ভালো, যত বেশি প্র্যাকটিস করা থাকবে, যত বেশি পরিমাণে ডিগ্রি, আইসোমার এগুলো যত ইজিলি কেউ ক্র্যাক করতে পারবে, রিলেশন গুলো যত ইজিলি বুঝবে যে অ্যালকাইল হ্যালাইড থেকে কোন কোন চ্যাপ্টারে যাওয়া যাচ্ছে, অ্যালকোহল থেকে কোন কোন চ্যাপ্টারে যাওয়া যাচ্ছে, এই রিলেশন গুলো যার যত বেশি মুখস্থ বা প্র্যাকটিসে থাকে, সে তত ইজিলি ক্র্যাক করতে পারে। আচ্ছা, সিকিউ রিভিশন দেওয়ার সময় আমরা আসলে কোন ফরম্যাটটা ফলো করব? সবাই একটু মনোযোগ দাও। দেখো, তোমাদের প্রত্যেকের কাছে নোট খাতা আছে। সিকিউ রিভিশন দেওয়ার সময় আমাদেরকে আনতে হবে হচ্ছে সেট ওয়াইজ। তো আমাদের সেট গুলো যদি আমরা রেডি করি, আমাদের সিকিউ সেট 1 যেটা, এটা হচ্ছে অ্যালকোহল আর তোমার হচ্ছে অ্যালকিন মিলে একটা সেট হয়, অ্যালকিন প্লাস কার্বনাইল মিলে একটা সেট হয়, কার্বনিল যৌগ। এবং এই সেটটা প্রবাবলি সর্বাধিকবার প্রশ্নে আসছে, যেটা আসলে মিস হয় না কখনো। আচ্ছা, এরপরে অ্যালকিন আর অ্যালকাইল হ্যালাইড মিলে একটা সেট হয়, অ্যালকোহল এর সাথে অ্যামিন মিলে অথবা স্বতন্ত্রভাবে শুধু অ্যামিন একটা সেট হয়। এই সেট গুলো, এটা 1, এটা আমাদের 2, এটা 3, এটা 4, এই সেট গুলো যদি আমরা আগে রেডি করে ফেলি আমাদের জন্য সুবিধা হবে। এরপর আছে অ্যালকাইন। গত বছর অ্যালকাইন ঢাকা বোর্ডে আসছে, অ্যালকাইন থেকে প্রশ্ন। এবছর যে আসবে না ব্যাপারটা তা না, এবছর আবার দিতে পারে। অ্যালকাইনের সাথেও আমাদের যে সেটটা আসে সেটা সবসময় কার্বনিল যৌগেরই আসে, অ্যালডিহাইড বা কিটোন থেকে আসে। ওকে, আর বাকি রইলো হচ্ছে অ্যারোমেটিক। আজকের ক্লাসে আমি অ্যারোমেটিক নিয়ে কোনো ডিসকাশন করব না, অ্যারোমেটিক আমরা আলাদা একটা ক্লাস রেখেছি। আমরা শুধু এলিফ্যাটিক এগুলো নিয়ে কথা বলবো। ওকে, তো এই সেট গুলো সাজানোর জন্য কত রকম ভ্যারাইটি থাকতে পারে। দেখো, যখন তোমাদের পড়াইছি তখন তো আসলে শুধু অর্গানিকের কথা চিন্তা করেই আমি তখন ক্লাসগুলা নিছি। সো খুব স্বাভাবিকভাবে আমি মাল্টিপল অপশন ছিল আমার হাতে, বেশি বেশি পরিমাণ প্র্যাকটিস দেখাইতে পারছি বেশি পরিমাণে। এখন আমরা শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে যেটা করব, যে ওই খাতা থেকেই আমরা বাছাই করে করে কি কি জিনিস রিলেট করে পড়বো সেগুলো তোমাদের একটু আমি গুছাই দিই। তো দেখো, খুব মনোযোগ দিবা এই জায়গাটা। প্রথম সেটটা হচ্ছে আমাদের অ্যালকোহল আর অ্যালকিনের সেট। ওকে, আসো। আমাদের প্রথমত অ্যালকোহল কয় কার্বন পর্যন্ত দিতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। দেখো, এমন অ্যালকোহলই বাছাই করবে যে অ্যালকোহল থেকে বিক্রিয়া করে ভিন্ন রকমের অ্যালকিন পাওয়া যায়। তো বুঝতেই পারতেছো 1 ডিগ্রি অ্যালকোহল নেওয়ার আসলে কোনো চিন্তা ভাবনা টিচারদের থাকে। যদি নেয় 2 ডিগ্রি কিংবা 3 ডিগ্রি অপ্রতিসম, 3 ডিগ্রি এবং আনসিমেট্রিক্যাল। আমি একটু তোমাদেরকে ডেমো দেখাই। যেমন গত ক্লাসে আমরা দেখছি CH3CHOH CH2CH2CH2, ধর এটার নাম হচ্ছে পেন্টানল 2। তো পেন্টানল 2 কিন্তু একটা আনসিমেট্রিক্যাল 2 ডিগ্রি অ্যালকোহল। আনসিমেট্রিক্যাল বলতে বোঝাচ্ছে যে কার্যকরী মূলকের দুই পাশটা কিন্তু দেখতে দুই রকম। আচ্ছা, তো এখন আমরা যদি বলি যে এখানের মধ্যে আমরা অ্যাসিড দিচ্ছি, সালফিউরিক অ্যাসিড সহজে নিরোধন করতেছি, তো এখান থেকে কি চলে যাবে? পানি চলে যাবে। তো আলফা কার্বন থেকে চলে যাবে হচ্ছে OH। আর 2 ধরনের বিটা কার্বন আছে। যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেইখান থেকে হাইড্রোজেন গিয়ে মূল উৎপাদটা তৈরি হবে। এটা কোন নীতি? সাইজের নীতি। তাহলে দেখো, আমাদের নীতি আছে কিন্তু মার্কোভনিকভ, অ্যান্টি মার্কোভনিকভ, সাইজের। তাহলে অ্যালকোহল আর অ্যালকিন থেকে যখনই উদ্দীপক সাজানো হবে তখন আমাদের মাস্ট বি মানে কি নীতি দিবে? সাইজের নীতি। সংশ্লিষ্ট নীতির আলোকে ব্যাখ্যা করো, এক্সপ্লেইন অ্যাকর্ডিং টু দা প্রিন্সিপাল, রাইট? আচ্ছা, এখন তাহলে আমরা এখানে দুইটা প্রোডাক্ট পাচ্ছি। একটা প্রোডাক্ট পাচ্ছি যেখানে হাইড্রোজেন সংখ্যা কম আছে, সেইখান থেকে হাইড্রোজেন মিলে যা থাকে সেইখান থেকে একটা অ্যালকিন পাবো। এবং আরেকটা অ্যালকিন করতে পাবো যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে,
সেইখান থেকে হাইড্রোজেন গেলে যা পাবো। এখন দেখো ভর্তি পরীক্ষার কথা চিন্তা করে, ইঞ্জিনিয়ারিং রিটার্নের কথা চিন্তা করে তখন আমরা অনেক কমপ্লেক্স সিচুয়েশন দাঁড় করাইছি যে দুই পাশেই হাইড্রোজেন সংখ্যা সমান হলে কি হবে এই হবে। এগুলো একাডেমিক্স এর জন্য আর আসবে না। ঠিক আছে, এই যে তুমি দেখো বাছাই হয়ে গেছে কিন্তু খাতা, যে খাতা থেকে আমি কোনটা এখন লাস্ট বারের মতো প্র্যাকটিস করে যাব। তাহলে এই যে প্যান্টানল 2 তুমি প্র্যাকটিস করে যাও, তোমাকে সেই দুইটা আনসার দিবে। একটা দিবে হচ্ছে প্যান্ট 2 ইন, আর একটা দিবে হচ্ছে প্যান্ট 1 ইন বা প্যান্টিন 1। আচ্ছা, এই যে আমরা দুইটা আনসার পাচ্ছি, এইটাকে নিচে এক্স আর ওয়াই দিবে, একটা নিচে লিখবে মেজর প্রোডাক্ট আর একটা নিচে কি লিখবে মাইনর প্রোডাক্ট। তোমরা সবাই এটা জানো, মোটামুটি যারা পড়ছো সবার এটা মুখস্থ। এখন আসো, এখানে স্যার আমরা কতটুকু লিখবো। এখন তো লিখার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, তাই না, যে কতটুকু সুন্দরভাবে উপস্থাপন করবো। প্রথমত বিক্রিয়া ঠিক থাকলে অর্গানিকে খুব একটা সমস্যা করবে না, মোটামুটি 75% মার্ক টিচার দেওয়ার জন্য আগ্রহী হয়ে উঠবে। বাকি 25% মার্ক আমাদেরকে লিখে পাইতে হবে। তো লিখতে হবে কিভাবে, যে এই নীতিটা হচ্ছে সাইজেফ নীতি। সাইজেফ নীতি এলিমিনেশন বা অপসারণ বিক্রিয়ার জন্য প্রযোজ্য। ঠিক আছে, তো অপসারণ বিক্রিয়া এমন ভাবে ঘটে যেন আলফা কার্বন থেকে কার্যকরী মূলক এবং যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেইখান থেকে হাইড্রোজেন গিয়ে মূল উৎপাদটি তৈরি হবে। আচ্ছা, এটা হচ্ছে পুরনো স্টেটমেন্ট। নতুন স্টেটমেন্ট কি, অপসারণ বিক্রিয়া এমন ভাবে ঘটে যেন অধিক স্থিতিশীল অ্যালকিনে পরিণত হতে পারে। ঠিক আছে, অধিক স্থিতিশীল, elimination reaction occurs in such a way so that the most stable alkene will be the major product. অধিক স্থিতিশীল, এখন অধিক স্থিতিশীল কোনটা বুঝতেই পারতেছো, যে স্বাভাবিকভাবে আমরা বলবো এটা হচ্ছে আমাদের মোর স্টেবল বা অধিক স্থিতিশীল। এখন কথা হচ্ছে স্যার এইটার আর ব্যাখ্যা কি লিখবো, অধিক স্থিতিশীলতা যদি গুহ স্যারের বইতে যেহেতু ছোট্ট করে লেখা আছে শুরুর দিকে মেকানিজমের স্টার্টিং এর দিকে, আমরা আসলে রিস্ক না নিয়ে একটু বলে দেওয়াই ভালো। ঠিক আছে, মানে না লিখলে আমি অ্যাজ এ এক্সামিনার মার্ক কাটবো না, কিন্তু তোমার কোশ্চেনটা লেখাটা স্ট্যান্ডার্ড হবে। তো অধিক স্থিতিশীল অ্যালকিন কিভাবে চিনায়, মনে রাখবা অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে এইটা। কার্যকরী মূলকের পাশের কার্বন আলফা কার্বন, ঠিক পাশের কার্বন আলফা কার্বন, বাকি আর কোনো দিকে যাওয়া লাগবে না। এখানে আলফা কার্বনে হাইড্রোজেন আছে 5টা, তার মানে আলফা হাইড্রোজেন আছে 5টা। আর এইটা দেখো, এই পাশেরটা যদি আমরা দেখাই, এটা হচ্ছে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। এর পাশে আলফা কার্বন আছে কয়টা, 2টা। আলফা সরি আলফা হাইড্রোজেন আছে কয়টা, 2টা। আলফা হাইড্রোজেন সংখ্যা যত বেশি হয় হাইপার কনজুগেশন সম্ভাবনা তত বেশি। তোমাকে হাইপার কনজুগেশন ওখানে আর ব্যাখ্যা করা লাগবে না, খালি বলে দিবা স্ট্যাবিলিটি তত বেশি বা স্থিতিশীলতা তত বেশি। তাহলে তোমাকে চাইলে মানে পারলে টিচার পাস দিয়ে দিবে, যে এত সুন্দর আনসার লিখছে স্টুডেন্টটা। ওকে, তাহলে মনে থাকবে তো, সাইজে ভুল করবা না তো। তাহলে আবারও বলতেছি, অ্যালকোহল থেকে তোমাকে কোথায় নিয়ে আসবে, এক্স আর ওয়াই তে নিয়ে আসবে। এখন যদি এক্স আর ওয়াই তে আনে, এটাই তোমার গ মার্কের প্রশ্ন, মানে 3। এখন এখান থেকে কি মার্কভ নিকবে যাবে, অ্যান্টি মার্কভ নিকবে যাবে, ওজনীকরণে যাবে, এটা টিচারের নিজের ব্যাপার। অথবা ব্রোমিন পানি শনাক্তকরণ জিজ্ঞাসা করবে, বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেয়ার টেস্ট জিজ্ঞাসা করবে। অ্যালকিনের তোমরা জানো প্রশ্ন আছেই অ্যালকিনের জন্য 4টা, মার্কভনিকভ, অ্যান্টি মার্কভনিকভ, ওজনীকরণ, আর হচ্ছে কি ব্রোমিন পানি পরীক্ষা বা বেয়ার প্রণালী। তো এই 4টার বাইরে অ্যালকিন থেকে ঘতে আমার প্রশ্ন করার আর কোনো জায়গা নাই। এই বুদ্ধিটা যদি না কাটাতে পারো তাহলে তার কিছু করার নেই, তাই না, এটা একদম সিম্পল লজিক। আচ্ছা, তাহলে আমাকে অ্যালকোহল থেকে গতে এনে বলবে সংশ্লিষ্ট নীতির আলোকে ব্যাখ্যা করেন, আর ঘতে এসে বলবে এক্স আর ওয়াই এর মধ্যে অমুকের অমুকের বিক্রিয়া, হয় মার্কভ নিকভ নয় অ্যান্টি মার্কভ নিকভ। যেমন এটা একটা প্রতিসম, তোমার হচ্ছে এটা হচ্ছে প্যান্ট 2 ইন, ওটা প্যান্ট 1 ইন। স্বাভাবিকভাবে দুইটাই অপ্রতিসম, কিন্তু এটা মার্কভ নিকভ মানবে, এটাও মার্কভ নিকভ মানবে। কিন্তু তোমরা জানো যে এই লেভেলের কোশ্চেনটা আমাদের বইতে দেওয়া থাকে না। ঠিক আছে, প্যান্টিন পর্যন্ত আমাদের বিউট পর্যন্তই দিয়ে দিলে। আর এটা ভাঙার জন্য কি পলিসি আছে তোমরা ভালো করেই জানো, কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি দিয়ে আমরা ব্যাখ্যা করছিলাম মার্কভ নিকভ রুলস। সেই পুরোনো ক্লাসগুলো থেকে আবার একটু দেখে নিবা, ঠিক আছে, যদি মনে হয় একবার দেখা দরকার। আচ্ছা, তো এখন একটু আসো, এখানে মার্কভ নিকভ যখন চলে আসছে কথাটা, আমি একটু পুনরায় মনে করাই দিই। সেটা হচ্ছে মার্কভ নিকভ নীতির ভিত্তি কি। ঠিক আছে, দেখো, যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখানে নেগেটিভ পোরশন যুক্ত হয়ে মূল প্রোডাক্ট তৈরি হবে, এই ইত্যাদি মুখস্থ কথা তোমরা জানো। মূল ভিত্তিটা মনে রাখবা, মার্কভ নিকভ নীতি চলে হচ্ছে কিসের উপর বেস করে, কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি। কার্বোক্যাটায়নটা কোথায় তৈরি হয়, বিক্রিয়ার মাঝপথে তৈরি হয়, এবং আমরা জানি কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি গ্রেটার দ্যান মিথাইল কার্বোক্যাটায়ন। যেই মাঝপথে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটার স্ট্যাবিলিটি যদি বেশি হয় প্রোডাক্টের পার্সেন্টেজটা তত বেশি হবে। ঠিক আছে না কথাবার্তা।
তো আমরা যখন তোমাকে বলে দেই এটা হচ্ছে আমাদের ফরসে CH3CH OH, সরি ওদিকে কেন যাচ্ছি, যখন আমরা তোমাদেরকে বলে দিই CH3, এই যে বিউটিন 1 যখন এটার সাথে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হচ্ছে, হাইড্রোজেন ব্রোমাইড, যারা ভুলে গেছি ফর দা লাস্ট টাইম আমরা দেখে নাও, তখন আমার সামনে দুইটা সম্ভাবনা থাকে। এক, যে সম্ভাবনা নাম্বার 1, হ্যাঁ, বাম পাশের জন ইলেকট্রন নিয়ে গেছে, তাহলে H প্লাস এখানে গিয়ে যুক্ত হয়েছে, এটা সম্ভাবনা নাম্বার 1। তাহলে এটা যেটা তৈরি হয় বিক্রিয়ার মাঝপথে সেটা হচ্ছে CH3CH প্লাস CH2CH। কথা তো ঠিকই আছে, বাম পাশের জন ইলেকট্রনটা নিয়ে গেছে ডাবল বন্ডের, দুইজনের মধ্যে তো আর ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স নাই, তাহলে দুইটা ঘটনাই ঘটবে, হয় বামের জন নিবে না ডানের জন নিবে, 50-50 চান্স হইতে পারে। অথবা আরেকটা সম্ভাবনা, ডান পাশের জন ইলেকট্রন নিয়ে গেছে এবং H প্লাস ওইখানে গিয়ে আটকে গেছে। স্বাভাবিক ব্যাপার, ইলেকট্রন যেদিকে ছুটবে H প্লাস তো ছোট, গতিশীলতা বেশি, ওদিকে তাড়াতাড়ি রওনা দিবে, ইলেকট্রোফাইলটা ওদিকে রওনা দিবে। তাহলে সম্ভাবনা নাম্বার 2 হচ্ছে CH2 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 CH3, এইটাই হচ্ছে আমার প্লাস। তাহলে হয় বিক্রিয়ার মাঝপথে এইটা তৈরি হচ্ছে অথবা ওইটা তৈরি হচ্ছে, ডান পাশেরটা। যদি বাম পাশেরটা তৈরি হয় তাহলে যেটা তৈরি হবে সেটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যদি ডান পাশেরটা তৈরি হয় যেটা তৈরি হবে সেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কোনটার স্ট্যাবিলিটি বেশি? 2 ডিগ্রি। এই কারণে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে যে প্রোডাক্টটা আসবে অর্থাৎ ব্রোমিন গিয়ে যে অ্যাটাকটা করবে 2 ব্রোমো বিউটেনটাই হবে আমাদের মেজর প্রোডাক্ট। ঠিক আছে, যেহেতু মার্কোভ-নিকোভের নীতির কৌশলটা অনেকদিন আসে না পরীক্ষায়, তো আমি মনে করি এইবারের পরীক্ষা এটা চলে আসতেই পারে। ঠিক আছে, তো এটা আমরা তখনও পড়ানোর সময় পড়ছিলাম, এখন আবার রিভাইজ দেওয়ার সময় এভাবে একটু রিভাইজ দিয়ে নিবা। ওকে, তাহলে তোমাকে যে অ্যালকিনটাই দেখ না কেন ওই অ্যালকিন থেকেই তুমি মার্কভ প্রোডাক্ট বের করতে পারবা এবং স্ট্যাবিলিটি দিয়ে বলে আসতে পারবা। আর অ্যান্টি মার্কভের ক্ষেত্রে অ্যান্টি মার্কভ নিকোভের আমাদের কৌশল পড়ে যেতে হয় না, যেহেতু পরীক্ষা এটা কখনোই দেয় না, কলেজ লেভেল পর্যন্ত দেয়, এইচএসসি তে কখনোই আসে না, সেটা আমরা বাদ দিতে পারো চাইলে। অ্যান্টি মার্কভ নিকোভের শুধু এমসিকিউর জন্য পড়ে নিবা। অ্যান্টি মার্কভ নিকোভের স্ট্যাবিলিটি বা প্রোডাক্টের পার্সেন্টেজ কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে ফ্রি রেডিক্যালের স্ট্যাবিলিটির উপরে। সো ফ্রি রেডিক্যালের স্ট্যাবিলিটি অর্ডার কি? 321 বা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি গ্রেটার দেন তোমার হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মার্কভ আর অ্যান্টি মার্কভ নিকোভ, যেটা ঘতে আসতে পারে। আচ্ছা, শুরু থেকে যদি আবার বলি, আমরা পড়তেছিলাম হচ্ছে অ্যালকোহল। আমরা অ্যালকোহল হিসেবে এখানে একটা র্যান্ডম নিয়েছিলাম হচ্ছে পেন্টানল 2, 5 কার্বনের একটা 2 ডিগ্রি অ্যালকোহল, এবং এটা কি হতে হবে? আনসিমেট্রিক্যাল হইতে হবে। এই উদ্দীপকটা ভাঙার জন্য যে C5H12O যখন উদ্দীপকে দেওয়া থাকবে এবং সালফিউরিক অ্যাসিড লিখবে, একটু বুদ্ধি খাটানো উচিত। যখন সালফিউরিক অ্যাসিড দিয়ে কোনো কিছুতে X প্লাস Y লেখছে, অবশ্যই সেটা অ্যালকোহল দিয়েই হবে। সবচেয়ে বড় কথা, ইথারের তো কোনো চ্যাপ্টারই নাই, মানে ইথার নিয়ে তো বইতে 1-1.5 পৃষ্ঠার বেশি কিছু লেখাও নাই। তো ইথার থেকে প্রশ্ন এমনিও করতেছে না, প্রশ্ন করলে কোত্থেকে? অ্যালকোহল থেকে। ইথার থেকে একটাই প্রশ্ন আসে, অ্যালকোহল আর ইথারের মধ্যে কোনটি পানিতে দ্রবীভূত হয়, কোনটি পোলার কিংবা কোনটি নন পোলার, এই জাতীয় প্রশ্ন ছাড়া এখান থেকে আসার সম্ভাবনা কম, অথবা কোনটার বয়লিং পয়েন্ট বেশি। সব ক্ষেত্রে ইথারের বয়লিং পয়েন্ট কম, ইথারের পানিতে দ্রাব্যতা কম, ইথারের পোলারিটি নাই, নন পোলার, হ্যাঁ, তো বা একদমই লেস পোলার। যাই হোক, তো অ্যালকোহলে তুমি যখন গেস করবা, সাইজেস নীতি দুইটা স্টেটমেন্ট আছে, একটা পুরনো একটা নতুন, দুইটাই খাতায় লিখবা। এবং শুনো, বেশি লেখার চেষ্টা করবা বা বেশি পড়ে যাবা, তাহলে কিছু তো মনে থাকবে। তো পুরনো স্টেটমেন্ট নতুন স্টেটমেন্ট লেখার পরে বলে দিবা প্যান টু ইন মোর স্টেবল, কেন? কারণ ওখানে আলফা হাইড্রোজেন সংখ্যাটা বেশি আছে। দ্যাটস ইট, আমি ক্লোজ করলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আসো, এইটা তো তুমি পারবা, কিন্তু আমি তো স্পেসিফিক যদি করে দিই, প্যান্টানল 2 এঁকে দিই, যেমন বিভিন্ন বোর্ডে একদম আইকাই দেয়, তাহলে তো সবাই পারবে। পরীক্ষা হলে তোমরা সময় নষ্ট করো কি দিয়ে? অযথা হচ্ছে তোমার উদ্দীপকটা খুঁজে বের করতে। দেখো, তোমার কিন্তু C5H10O বলার পরে H12O, 5 কার্বনের অ্যালকোহল, আমি যেটা মাত্রই তোমাকে বললাম, যে যদি সেটা এক্স আর ওয়াই লেখা থাকে সালফিউরিক অ্যাসিড লেখে, তাহলে অবশ্যই সেটা সাইজেফ নীতির মধ্যে পড়ে। এবং সাইজেফ নীতি তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যদি সেটা 2 ডিগ্রি হয় কিংবা 3 ডিগ্রি হয় এবং আনসিমেট্রিক্যাল হয় দেখতে। ফর সে, তুমি যদি এখন আমারে বলো, স্যার আপনি প্যান্টানল 3 দিয়ে তো বললেন না, প্যান্টানল 2 আপনি কেমনে আগে শিওর হয়ে গেলেন? বুঝতেই পারতেছো, এখানে বিটা কার্বন দেখতে একই, তাহলে এটার উপরে কি অ্যাপ্লাই হবে না? সাইজেফ নীতি অ্যাপ্লাই হবে না। 4 কার্বনের জন্য সেম। আমি তোমাকে একটা 3 ডিগ্রি সিমেট্রিক্যাল এঁকে দেখাই,
এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল, 4 কার্বনের অ্যালকোহল এবং সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল বলতে বুঝাতেছি যে আলফা কার্বনে যা আছে সব দেখতে সেম, তাই না? মানে কার্যকরী মূলকে দেখো বাম পাশ ডান পাশ হুবহু সেম। তাহলে এই যে কার্যকরী মূলক তার আশপাশে যা আছে সব সেম, এই বিটা কার্বন এই বিটা কার্বন এই বিটা কার্বন সব সেম। এইগুলোর সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিড দেই আমি প্রোডাক্ট পাবো একটা, কিন্তু আমার উদ্দীপকে লেখা আছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমি ব্যাক ক্যালকুলেশন করে অবশ্যই বুঝতে পারতেছি যে আমার এমন একটা জিনিস থাকবে এখানে যেটা 1 ডিগ্রি অবশ্যই না, যেটা 2 ডিগ্রি এবং দেখতে আনসিমেট্রিক্যাল, যেটা 3 ডিগ্রি এবং দেখতে আনসিমেট্রিক্যাল। যেমন 5 কার্বনে যদি 3 ডিগ্রি হয়, এই যে 5 কার্বনে 3 ডিগ্রি, এখন সাইজের ফলো করবে। স্যার এখন কেমনে ফলো করতেছে? কারণ এইটা আমার আলফা কার্বন, এইটা আমার বিটা কার্বন, এটা বিটা কার্বন, এটা বিটা কার্বন, দেখতেই পারতেছো দুই ধরনের আলাদা বিটা কার্বন পাওয়া গেছে। এটা বা এটা অথবা এটা এটা একই কথা, হ্যাঁ? সুতরাং এটার উপরে সাইজ এমনিতে অ্যাপ্লাই করা যাবে। দিস ইজ দ্য অ্যানালাইসিস। এই যে আমরা 15 মিনিট সময় এটার উপর কাজ করলাম, একটাই উদ্দেশ্য ছিল তোমাকে আর কোনো উদ্দীপক দিয়ে এখন নাচাইতে পারবে না, এবং তুমি বুদ্ধিমত্তার পরিচয় দিবা পরীক্ষার হলে যে আমার যেহেতু অ্যালকোহল থেকে অ্যালকিনে কনভার্সন করতেছে এই টিচার, the alcohol which can be 5 carbon 4 carbon 6 carbon, that should not be 1 degree, that should be unsymmetrical 2 degree or unsymmetrical 3 degree। তাহলে তোমার বের করে ফেলতে খুব একটা সময় লাগবে না, অনেকগুলো বাদ পড়ে যাচ্ছে যেহেতু। এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও, মনে পড়ছে কিনা? অনেকদিন পর পড়তেছো কিন্তু। আচ্ছা, এখন আসো হচ্ছে যে স্যার অ্যালকোহল, ধরেন আপনার কথা আমি বুঝলাম যে আপনি বলতে চাচ্ছেন গতে আসবে এক্স আর ওয়াই কেমনে তৈরি হয়েছে নীতিটা, আর ঘতে আসবে অ্যালকিন থেকে কোনো কিছু বের করবে। আচ্ছা, আর অ্যালকিন তো আমি সবাইকে পড়ানোর সময় বলছি যে অ্যালকিনের প্রত্যেকটা সেকেন্ড যেন তোমার মুখস্থ থাকে যা যা পড়াইছে। কিন্তু স্যার যদি গতে সাইজের সম্পর্কে কোনো কথাই না বলে, যদি বলে উদ্দীপকের ওই এক্স যৌগটি কিভাবে শনাক্ত করবে, উদ্দীপকের এক্স যৌগটির জারণ বিক্রিয়া ব্যাখ্যা করো, অর্থাৎ যদি প্রশ্নটা সরাসরি অ্যালকোহল চ্যাপ্টারেই চলে যায়, হোয়াট শুড আই ডু? তো আমরা অ্যালকোহল চ্যাপ্টার থেকে মূলত যেটা পড়ে যাব সেটা হচ্ছে অ্যালকোহলের জারণ বিক্রিয়া এবং অ্যালকোহলের 1 2 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য। ঠিক আছে? দেখো আমরা অলরেডি 1 2 3 ডিগ্রি অ্যালকোহল বা অ্যালকোহলের কি কি প্রশ্ন পড়ে ফেলছি বুঝাই। তুমি অ্যালকোহলের প্রস্তুতি পড়ে ফেলছো, এইটা পরীক্ষায় যদি দেয় অনেক ছাত্রই এক্সপেক্ট করবেন এটা পরীক্ষায় এসে পড়ছে। তো আমি যদি বলি প্রশ্ন যদি টাফ করতে চায় টিচার, উনি বলবে গ্রিগনার্ড বিকারক থেকে উদ্দীপকের ওই যৌগটি তৈরি করে দেখাও। কোত্থেকে? গ্রিগনার্ড বিকারক থেকে। আমরা কি গত ক্লাসে পড়ছি না গ্রিগনার্ড কেমনে বানায়? গ্রিগনার্ডের সাথে মিথানল দিলে 1 ডিগ্রি অ্যালকোহল, মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল, আমরা পড়ছি না? তো একটা মজার ব্যাপার হচ্ছে আমরা অ্যালকোহল প্রস্তুতি যা পড়ে যাব পরীক্ষার হলে সবই গ্রিগনার্ড থেকেই পড়ে যাব, যাতে প্রস্তুতি বললেও গ্রিগনার্ড দিয়ে দিই, গ্রিগনার্ড থেকে প্রস্তুতি বললে তো দিতেই হবে। 2 নম্বর কথা হচ্ছে আমরা এদের লুকাস বিকারকের যে পরীক্ষাটা সেটা কিন্তু আরেকবার দেখে নেব। জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে লুকাস বিকারক বলে, যেটা দিয়ে আমরা 1 2 আর 3 ডিগ্রি অ্যালকোহলকে কি করতে পারি, বিক্রিয়ার গতি অনুযায়ী পার্থক্য করতে পারি। এখান থেকে একটা এমসিকিউ চলে আসে লুকাস পরীক্ষা থেকে, লুকাস বিকারকে জিঙ্ক ক্লোরাইডের ভূমিকা কি? জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক কি বাবা? ডি ব্লক ট্রানজিশন মেটাল এন্ড ডি ব্লক হ্যালাইডস। স্যার কোথায় পড়ে আসছি? ইলেকট্রোফাইল। কোন ইলেকট্রোফাইল? প্রথম ইলেকট্রোফাইল, গত ক্লাসে পড়াইছি। ফেরিক ক্লোরাইড, নিকেল ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ক্লোরাইড, এই যে ট্রানজিশন মেটাল বা ডি ব্লক হ্যালাইডস যারা আছে তাদেরকে আমরা বলি হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। ঠিক আছে না? জিঙ্ক ক্লোরাইডের কাজ কি? এই জিঙ্ক ক্লোরাইডের কাজ হচ্ছে তোমার এখানে প্রশম ইলেকট্রোফাইলের ভূমিকা হিসেবে সে থাকে এবং বিক্রিয়ায় উৎপন্ন পানি অ্যাবজর্ব করে। কি করে? বিক্রিয়া পাত্রে উৎপন্ন পানিকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে? ওকে, এই হচ্ছে লুকাস বিকারকের কাজ। ঠিক আছে, এখন আমরা যদি একটু চিন্তা করি, আসলে পানি বলবো না, বিক্রিয়া কার্বোক্যাটায়ন দ্রুত তৈরি করতে সাহায্য করে, এটা বলা ভালো। OH টা ইজিলি রিমুভ হয় জিঙ্ক ক্লোরাইড থাকার কারণে। ঠিক আছে, এখান থেকে এমসিকিউটা। এখন আসো হচ্ছে
তুমি যদি একটু টেনশনে পড়ে যাও, আচ্ছা স্যার এমনি মানে সরল শিকল দিলে পারি, কিন্তু একটু শাখা থাকলে আর পারি না। যে কেমনে, যে ধরেন স্যার আপনারা তো সবাই এই ট্রিক সবাই পড়ায় দেন যে আর এম জি এক্স প্লাস মিথানেল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড, বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড সমান 2 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, এখন স্যার এই ট্রিক্স তো আপনি পারি, কিন্তু সরল শিকল হলে পারি। যেমন আজকে যেমন আমার আনসারে পেন্টানল 2 ছিল। পেন্টানল 2 দেখতে কেমন? CH3CHOA CH2 CH2 CH2। আচ্ছা, এখন তুমি গ্রিগনাট যেটা চয়েস করলা CH3MgI, তোমার এখানে এখন এমন একটা অ্যালডিহাইড নিতে হবে যে অ্যালডিহাইডটা হচ্ছে 4 কার্বনের। ঠিক আছে? আচ্ছা, এখন এটা বিউটানল। ওকে, আচ্ছা। তো তুমি যদি এখন এই CH3 টাকে এখানে আটকায় দাও আর এই ওটাকে ওএইচ বানায় দাও, এই আনসারটাই পাবে। কথা ঠিক আছে না? তোমরা এই পর্যন্ত হলে তোমাদের সমস্যা হয় না, তোমাদের একেবারে মাথা হয়ে নষ্ট হয়ে যায় যদি তুমি বলো স্যার যদি শাখা টাকা থাকে তখন আর পারি না। চলো দেখি তো কি সমস্যা, কেন পারো না বা কোথায় ঝামেলাটা হচ্ছে। ধরো তোমাকে যদি আমার বানাইতে বলে অ্যালকোহলটা দেখতে এমন CH3 সি, আচ্ছা এটাও একটা 2 ডিগ্রি অ্যালকোহল, এখানেও 2 ধরনের বিটা কার্বন আছে। এটাই আমাকে বানাইতে বলতেছে। ধরো স্যার আমি উদ্দীপকটা দেখে বুঝলাম অ্যালকোহলটা এরকম হবে, মানে অ্যালকিন গুলা দেখে আমি গেস করছি অ্যালকোহলটা এরকম হবে। এখন এই অ্যালকোহলটার নাম উদ্দীপকে দেওয়া হচ্ছে এক্স, এবং প্রশ্ন আসছে গ্রিগনাট থেকে এক্স প্রস্তুতি বর্ণনা করো। এবং এই প্রশ্ন যশোর বা কুমিল্লা বোর্ডে আসলে আমি অবাক হব না, তারা এই লেভেল পর্যন্ত প্রশ্ন দিয়ে অভ্যাস আছে, তো আমি অবাক হব না, যদিও এটা ভর্তি পরীক্ষার ইঞ্জিনিয়ারিং লেভেলের হয়ে যায়। কারণ তুমি হয়তো বলো স্যার পারি তো সহজেই, যা তুমি সহজ বলো একটা ক্লাসে একটা চ্যাপ্টারের উপর ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যখন ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি 6টা পেপারের অসংখ্য সূত্র অসংখ্য টাইপ অসংখ্য অনলাইন অফলাইন টিচারের নোট তোমাকে কভার দিয়ে যাইতে হয়, তখন এই সামান্য টুইস্টও তোমার জন্য অনেক বড় বোঝা হয়ে দাঁড়ায়। ঠিক আছে? মানুষের হিউম্যান ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি আসলে ক্রস করা যায় না পরীক্ষা হলে, যতই তুমি আইনস্টাইন গিরি ফলাও না কেন, যে ফিজিক্স তোমরা নাচো, যে ম্যাথ তোমরা আরে সেই ম্যাথ তো সেই পারি, তোমরা ভর্তি পরীক্ষায় ডাব্বা মারোই ম্যাথে। ঠিক আছে? ওকে, ওইটা অনেকবার বলছে, আবারও মনে করাই দিলাম আর কি, যে তোমরা ভর্তি পরীক্ষায় ম্যাথে কিছুই না, তোমরা ইউ পিপল আর নাথিং এট ম্যাথ ইন অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে? 4-5 মার্ক পায় মাত্র, 30টা এমসিকিউ তে গেলে 5 মার্ক পায় মাত্র, এত খারাপ অবস্থা থাকে। ঠিক আছে? আচ্ছা, আসো এটা একটু খেয়াল করি সবাই। এখন আমাদের এই গ্রিগনাট, এখন একটা ব্যাপার, আচ্ছা স্যার গ্রিগনাটকে আমি এই জায়গাটা কখনো চেঞ্জ করতে পারবো না? সবসময় কি এটাই গ্রিগনাট থাকবে? মানে এটা কি আমার চেঞ্জ করার কোনো উপায় নাই? ওকে, দেখো আমি তোমাকে 2টা বুদ্ধি শিখাচ্ছি, তোমার যেটা মন চায় সেটা করবা। তুমি এইটা অবশ্যই তোমার মন মতো চেঞ্জ করে নিতে পারবা। বুঝো স্যারের কথাটা ভালো মতো বুঝা নিও। এটা কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, আচ্ছা বুঝে নাও। এটা আর এম জি এক্স, এটা কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি। এটা 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এখানে কি বসবে? মিথানেল বাদে পৃথিবীর অন্য যে কোনো অ্যালডিহাইড। তাহলে স্যার তোমাকে একটু সহজ করাই দিই, তোমার আমি গ্রিগনাট বানান করে দিছি না, তুমি যেমন মন চায় তেমন গ্রিগনাট নিতে পারো। এক কাজ করলে কেমন হয়, এই যে তুমি এরকম একটা শাখায়িত অংশ দেখতেছো না, তুমি গ্রিগনাটটা হুবহু এরকমই নিতে পারো চাইলে। আচ্ছা নিলে কি হবে, কি হবে দেখাইতেছি। এটাই আমার গ্রিগনাট, আইসোপ্রোপাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড হইতেই পারে আমার গ্রিগনাটটা, এটা অ্যালকাইল গ্রুপ তো, এটা একটা আইসোপ্রোপাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। আচ্ছা, আইসোপ্রোপাইল শব্দটা মনে আছে কিনা, তাই না? দেখতে এরকম CH3 CH, এই ঘাড়ের উপর CH3 টা বসলে সেটাকে আমরা আইসোপ্রোপাইল বলি। আচ্ছা, এখন 3টা কার্বন খরচ করে ফেলছো, হাতে আর কয়টা কার্বন আছে? 2 কার্বন। 2 কার্বনের একটা অ্যালডিহাইডের নাম লেখো তো। বাস, তোমার আনসার কিন্তু শেষ। কি করবা মনে আছে কিনা? এটা কি? এটা হচ্ছে কার্বনায়ন। এটাকে কোথায় আটকায় দিবা? এই যে এখানে, সরি এখানে আটকায় দিবা, আর ওটাকে OMGI বানাবা, এরপরে OMGI কে কি বানাই দিবা? OH বানাই দিবা। গত ক্লাসেই পড়ছি, জাস্ট গত পরশুদিন। ওকে, আচ্ছা দ্যাটস ইট। এটা হচ্ছে ট্রিক্স নাম্বার 1। ভালো মতো একবার তাকায় দেখো এটার দিকে, এরপর ট্রিক্স নাম্বার 2 বলবো। আচ্ছা,
এখন একটা মনোযোগ দাও, ট্রিক্স নাম্বার 2, যে স্যার ধরেন আমি এমনি না করে, আমি স্যার সব সময় আমার মুখস্থ গ্রিক নাট, আমি এমনি লিখি CH3FgI, আমার তো স্যার এটা ছাড়া অন্য কিছু মাথায় ঢুকে না, আপনি আমাকে অ্যালডিহাইডটা একটু চেঞ্জ করে দেখেন, ঠিক আছে? ওকে, তো অ্যালডিহাইডটা হচ্ছে আমার, এইটা কিন্তু আমার ফিক্স CH3FgI। অ্যালডিহাইডটা দেখতে কেমন হবে দেখো তো, এই CH3 শব্দটা তুমি যদি পরীক্ষার হলে রাফ করে নিবা না, এটা কোথায় পাইতেছো? এখানে পাইতেছো, এই যে দেখো তো এই পাশে আছে কিনা, ঠিক কার্যকরী মূলকের কাছেই দেখো CH3 আছে কিনা, তাই না? আচ্ছা, যে কার্যকরী মূলকটা এখানে OH, সেই তো একসময় অ্যালডিহাইড ছিল, কি বল? তাহলে তুমি ঠিক এই এই পর্যন্ত একটা অ্যালডিহাইড বানায় দিয়ে দাও, বাস। তাহলে হয় এইটা, নয় এইটা, দুইটাই তোমার পারফেক্ট আনসার। দুইটা শিখাই দিচ্ছি, যার যেটা সহজ লাগে। ওকে, আবারও বলতেছি, কে নতুন নতুন কে সদস্য যোগ হচ্ছে? অ্যালকাইল। দেখো তো অ্যালকোহলটার আশপাশে দেখো দেখি এই অ্যালকাইল গ্রুপটা পাও কিনা, আছে। তাহলে বাকি পোর্শনটা কি? এই যে বাকি এই পোর্শনটাই হচ্ছে আমার অ্যালডিহাইড, এই পোর্শনটাই আমার অ্যালডিহাইড, ঠিক আছে? এখন তোমার যার কাছে যেটা সহজ লাগে, আমার কাছে বাবা দুইটাই সহজ, হয় তুমি এটা লিখবা, নয় তুমি এটা লিখবা। এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের কঠিন যদি এখান থেকে আসতে চায়। তারপরে বাবা সহজটাই বলে দিই, যাদের পরীক্ষার আগে দিয়ে শরীর টরীর খারাপ করে ফেলবে, আল্লাহ না চাক, বা স্যার আমি চাপ নিতে পারতেছি না, 1 2 3 অ্যালকোহলের পার্থক্য বর্ণনা করো, ঠিক আছে? এটাই তুমি পরে চলে যাবা কষ্ট করে। আচ্ছা, তাহলে অ্যালকোহলের সাথে আমার কথাবার্তা হয়ে গেল। এখন অ্যালকোহল থেকে আমরা যে অ্যালকিনে গেলাম, অ্যালকিন গুলোতে তোমরা জানো যে প্রশ্ন কোনটা বেশি আসে রে বাবা? ওজোনোলাইসিস আসে, তাই তো? আচ্ছা, ওজোনীকরণ লাস্ট আরেকবার রিভিশন, আর কখনো দিব না, ফর দ্য ফাইনাল টাইম, শেষ। ধরো আমার অ্যালকিনটা এইটা, CH2। আচ্ছা, এই তো। এখন এই অ্যালকিনটা তৈরি হয়েছে, অ্যালকিনের সাথে ওজোন দিলাম। আহ মানে ট্রিক্স কি ছিল বলো দেখি? এখানে একটা অক্সিজেন বসাবো, এখানে একটা অক্সিজেন বসাবো, এই তো আনসার শেষ। ডাবল বন্ডের এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এটাই আমার আনসার, রাইট? আচ্ছা, সো একটু যদি মনোযোগ দিয়ে দেখো, সেটা হচ্ছে, আমি মনে হয় এখানে একটা ডাবল বন্ড বেশি দিয়ে, হাইড্রোজেন বেশি দিয়ে ফেলছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। দেখো, ওজোনীকরণের আমার দুইটা তিনটা ডাইমেনশন থাকতে পারে। দুইটাই অ্যালডিহাইড তৈরি হয়েছে, দুইটাই কিটোন তৈরি হয়েছে, দুইটাই কি তৈরি হয়েছে? আমাদের একটা অ্যালডিহাইড একটা কিটোন তৈরি হয়েছে, তাই তো? এই তো তিনটা ডাইরেকশন। এখন এখানে একটা তৈরি হতে যাচ্ছে হচ্ছে আমাদের কিটোন, CH3 CO CH3, ঠিক আছে না? এমনি লিখে দিই কিটোন। আর এখান থেকে কি তৈরি হতে যাচ্ছে? একটা অ্যালডিহাইড CH3 CHO। আচ্ছা, এর কিসের উপস্থিতিতে? জিঙ্ক, পানি, অর্থাৎ জিঙ্ক থাকতেছে। আর তোমরা জানো যে কোনোদিন রিটেনে আসে নাই, মাঝে মাঝে এমসিকিউতে আসছে, সেটা হচ্ছে ওজোনীকরণ যদি শুধু পানি দিয়ে হয়, যেখানে কোনো জিঙ্ক নাই, আই রিপিট, যেখানে কোনো কি নাই, জিঙ্ক নাই। ওজোনীকরণ বইতে 3 ভাবে লেখে, শুধু জিঙ্ক, জিঙ্ক আর পানি, শুধু পানি। এইটা পরীক্ষায় আসে রিটেনে, শুধু জিঙ্ক, জিঙ্ক আর পানি পরীক্ষায় আসে, শুধু পানি এমসিকিউতে আসে, রিটেনে আসে না। যদি জিঙ্ক থাকে সব সময় আনসার কিটোন অ্যালডিহাইড পর্যন্তই শেষ। যদি জিঙ্ক থাকে সবসময় আনসার কিটোন আর অ্যালডিহাইড পর্যন্তই শেষ। যদি পানি দেওয়া থাকে, কোনো ধরনের জিঙ্ক না থাকে, তাহলে আনসারটা আরেকবার জারণ ঘটাইতে হবে। আনসারটাকে আরেকবার জারণ, অক্সিডেশন ঘটাইতে হবে। তো যদি আমার পানি দেওয়া থাকতো, তাহলে পারক্সাইড উৎপন্ন হইতো, তখন আমরা এই দুইজনকে আরেকটু সামনে নেওয়ার চেষ্টা করতাম। এই পারক্সাইড অ্যালডিহাইডকে সবসময় জারিত করে, অ্যালডিহাইডের পরের স্টপেজ কে? অ্যাসিড। আর তো কোনো যাওয়ার জায়গা নাই, 2 কার্বনের অ্যাসিড, 2 কার্বনের অ্যালডিহাইড, 2 কার্বনের অ্যাসিড। কিটোন এই পারক্সাইড দ্বারা নো রিঅ্যাকশন, জারিত হয় না। বাস, যত অ্যালডিহাইড তৈরি হবে সবাইকে অ্যাসিড বানায় দিবা, কিটোন জারিত হয়ে নো রিঅ্যাকশন লিখে দিবা, বলে দিবা ব্যাখ্যায়, কিটোন বেশি স্থিতিশীল হয়, তার জারণ করতে তীব্র জারক যেমন পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ প্রয়োজন। As ketone is more stable, to oxidize the ketone, it is necessary to pick strong oxidizing agent like potassium dichromate and mixture of sulfuric acid. কিটোন বেশি স্থিতিশীল, জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে,
পারঅক্সাইড দ্বারা কিটোনের জারণ সম্ভব না। তোমরা জানো এটা এমসিকিউতে আসে, এটা রিটেনে আসে না, বাট আমরা এটা একটু রিটেনের জন্য জাস্ট দেখে রাখলাম যেহেতু কাছাকাছি আছে। ওকে, তাহলে আমাদের দুইটাই যদি অ্যালডিহাইড হইতো তাহলে লাস্টে দুইটাই অ্যাসিড হইতো। দুইটাই যদি কিটোন হয় তুমি যাই দাও না কেন কিটোন আর সামনে আগাবে না। একটা অ্যালডিহাইড একটা কিটোন হলে অ্যালডিহাইডটা অ্যাসিড হয়ে যাবে পারঅক্সাইডের সাহায্যে, কিটোনটা অ্যাজ ইট ইজ কিটোনই রয়ে যাবে। ঠিক আছে? ওকে। আর তোমরা যারা ভুলে গেছো অনেকদিন না দেখতে দেখতে যে স্যার এই ওজোনোলাইসিসের যে ওই ইয়াটা আছে আপনার এই যে বড় অংশটা আছে সেটা তো ভুলে গেছি। চলো একটু ভুলে যাওয়াটা একটু খেয়াল করি যে স্যার কেমনে জানি আঁকে, আমার তো মনে নাই। মনে না থাকতেই পারে, এত টেনশনে কিছু নেই। CH3CH ডাবল বন্ড CH CH2 CH3। ওকে, আচ্ছা এটা কি? এটা একটা প্যান্টিন 1। আমরা এখানে ওজোন দিলাম, আমরা এটাকে লিখবো হচ্ছে ওজোনাইড বানাবো। দেখো ওজোনোলাইসিসের মেইন যে ফিচার সেটা অনেক বড়, ওজোনাইড, মল ওজোনাইড, এরকম অনেকগুলো ধাপ। তো এত জটিলটা তো আর আমরা আসলে শিখে খুব একটা লাভ হয় না। আমাদের আসলে বইয়েরটাই লেখা উচিত। ঠিক আছে? কারণ আমরাও অনেক সময় পড়ানোর সময় বিশেষ করে অফলাইন ব্যাচে যখন এটা আমি দেখাইছিলাম, তখন দেখা গেছে আমি এটা একেবারে অনার্সের বই থেকে যে ফুল মেকানিজম সব দেখাইছি। ওগুলা দেখানো পর্যন্তই মজা। কিন্তু ওগুলার না আসলে কোনো আল্টিমেট আউটকাম নাই। আজকে একটা ছাত্র তার মাসখানেক পরে যখন পরীক্ষা, সে কখনোই এগুলা খুলে দেখবে না বা দেখা উচিতও না। তখন অনেক ফাও টাইম ছিল। সো আমরা ফাও টাইম গুলোতে এগুলা কাজ করতে পারছি। বাট এগুলা আমরা একটু খেয়াল করি। আমরা দেখাবো হচ্ছে এই যে কার্বন কার্বন ডাবল বন্ডটা আছে, এই বরাবর এভাবে নিব। আর ওজোনটাকে আমরা খুব সুন্দর করে এভাবে দিব। ঠিক আছে? আচ্ছা। ৩ কোণায় ৩ টা অক্সিজেন এবং একটা ঘরের মতো বানাই। যত ওজোনোলাইসিস আমরা রিটেনে আসবে সব সময় এটাই লিখব। এটার জন্য ব্যতিক্রম না হয়। এই কার্বনের সাথে একটা হাতে কি আছে? হাইড্রোজেন। একটা হাতে কি আছে? মিথাইল। লিখছি? আচ্ছা, খুব ধীরে ধীরে দেখো। এই কার্বনের সাথে একটা হাতে আছে হাইড্রোজেন, একটা হাতে আছে পুরা কি? ইথাইল। ঠিক আছে না জিনিসটা? ওকে, কাহিনী শেষ তাহলে। এরপরে আমরা এটার মধ্যে কি দিব? জিঙ্ক দিব। যদি পানি দেওয়া হয় পানি দিব। ঠিক এটাকে ৩ টা ভাগ এমনি করব। এমনে, এমনে। ঠিক আছে? আচ্ছা সরি, এটা কার্বনের উপর দিয়ে চলে আসছে, এটা এইভাবে। হ্যাঁ? আচ্ছা ৩ ভাগে আটকায় দিব। বাস প্রোডাক্ট তো তুমি জানোই। ২ কার্বনের অ্যালডিহাইড। প্রোডাক্ট তো এটা দেখে দেখেই লিখতে পারো। ৩ কার্বনের অ্যালডিহাইড আর জিঙ্ক অক্সাইড। যদি জিঙ্ক না থেকে শুধু পানি থাকতো তাহলে এখানে পারঅক্সাইড তৈরি হইতো। পারঅক্সাইড তৈরি হলে এটাকে ৩ কার্বনের অ্যাসিড আর এটাকে ২ কার্বনের অ্যাসিড আমরা বানায় দিয়ে চলে আসতাম। তাহলে আমাদের অ্যালকিনও পড়া হয়ে গেল অ্যালকোহলের সাথে সাথে রিভিশন, তাই না? অ্যালকিন অ্যালকোহল মিলে একটা সেট আসবে, অ্যালকিন অ্যালডিহাইড কিটোন মিলে একটা সেট আসবে। আমরা আসলে প্রথম সেট আর দ্বিতীয় সেটটা প্যারালালি পড়াচ্ছি আসলে। ঠিক আছে? একসাথেই চলতেছে এই দুটা। এই অংশটা থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ এমসিকিউ, সবচাইতে দুইটা জিনিস মনে করে দিচ্ছি। খাতায় লিখবা কিন্তু যদি ভুলে থাকো। কারণ তোমরা যখন ক্লাস নিছিলাম তখন যদি লিখে না থাকো, এখন আবার এটা লিখতেই হবে। দ্বিবন্ধনের উপস্থিতি নিশ্চিত করবে কোন পরীক্ষার সাহায্যে? How can you confirm the presence of double bond in a molecule? দ্বিবন্ধনের উপস্থিতি অপশনে থাকতে পারে ব্রোমিন পানি পরীক্ষা, তারপর হচ্ছে বেয়ার পরীক্ষা, সালফিউরিক অ্যাসিড পরীক্ষা। সালফিউরিক অ্যাসিড দিয়েও দ্বিবন্ধনের উপস্থিতি প্রমাণ করা যায়। বাট মেইনলি হচ্ছে বেয়ার, এস্টাবলিশড কি বেয়ার আর ব্রোমিন, ব্রোমিন পানি। লাল বর্ণ ব্রোমিনের আর থাকে না। আর বেয়ারে কি হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণটা চলে যায় যদি ওখানে ডাবল বন্ড বা অ্যালকিন থাকে। দ্বিবন্ধনের অবস্থান কিভাবে নির্ণয় করবে? হাউ ক্যান ইউ ডিটারমাইন দ্য পজিশন? ইংলিশ ভার্সনের জন্য এই জিনিসগুলো খুব ইজি। তাদের ওয়ার্ড গুলো খুব প্রিসাইজ। প্রেজেন্স আর পজিশন, কি সুন্দর শব্দ। প্রেজেন্স মানে উপস্থিতি, অবস্থান মানে পজিশন। আমাদের বাংলা ভার্সনের স্টুডেন্টদেরকে যখন বলা হয় দ্বিবন্ধনের অবস্থান, তারা অবস্থান শব্দটাকেই উপস্থিতি বলে ধরে নেয় মনে মনে। প্লিজ, দ্বিবন্ধনের অবস্থান কিভাবে নির্ধারণ করবা? আনসারে দাগায় দিয়ে আসবা ওজনীকরণ পরীক্ষা। একদম চমৎকার স্মার্ট এমসিকিউ। ঠিক আছে? প্যান্টিন 2 আমাকে যে ২ ধরনের অ্যালডিহাইড দিবে, প্যান্টিন 1 আমাকে ওই ২ ধরনের অ্যালডিহাইড দিবে না। তাহলে আমি অ্যালডিহাইডটার দিকে তাকায়া বলে দিতে পারবো আমার অ্যালকিনটা ডাবল বন্ড কোন পজিশনে ছিল। সো এই কারণে দ্বিবন্ধনের অবস্থান তুমি কিভাবে যাচাই করবে? অপশনে দাগাবা ওজনীকরণ। দ্বিবন্ধনের উপস্থিতি তুমি কিভাবে যাচাই করবে? অপশনে দাগাবা
ব্রোমিন পানি পরীক্ষা আর কি পেয়ার প্রণালী। আই হোপ এটা তোমাদের মাথায় একদম ফিক্সড হয়ে গেছে, খাতায় একটু লিখে নিবেন কষ্ট করে। লাস্টলি হচ্ছে আহ সবচাইতে দারুণ এমসিকিউ হাগু স্যারের বইয়ের, একটু টাফ, এটা ডিউ বা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ রিটেন আমার লেভেলে পড়ে, যে কোন মানে আচ্ছা হ্যাঁ, ওজনীকরণ পরীক্ষার মাধ্যমে আলাদা করা যায় না, চারটা অপশন থাকতে পারে। একটা আনসার হচ্ছে জ্যামিতিক সমানতা আলাদা করা যাবে না। উল্টাটাও হইতে পারে জ্যামিতিক সমানতা নিচের কোন পরীক্ষার মাধ্যমে আলাদা করা সম্ভব নয়। এর মধ্যে একটা আনসার থাকতে পারে কি ওজনীকরণ। কেন বলতেছি, এই যে স্যার এটা আঁকছি, এটা সিস না ট্রান্স, কেউ জানো? আচ্ছা এখানে যখন আঁকছি দেখে কি মনে হয় সিস না, কিন্তু স্যার আপনি হাইড্রোজেন দুইটা এক পাশে দিছেন তাহলে সিস। যদি আমি হাইড্রোজেনটা এখানে দিয়ে ইথাইলটা উপরে দিতাম তাহলে কি হইতো ট্রান্স, কিন্তু প্রোডাক্ট কি এই দুইটাই হইতো না। তাই তো, তাহলে ওজনীকরণে সিস বা ট্রান্স বোঝার কোনো উপায় নাই। ওজনীকরণের প্রোডাক্ট দেখে সিন্স নাকি ট্রান্স বোঝার কোনো উপায় নাই। এই লাইনগুলো লিখে রাখো এমসিকিউ। আমি আগেই বলছি রিটেনের মাঝে মাঝে কিছু এমসিকিউ পড়া হবে আমার।